গোটা বর্ষাতে শহর কলকাতার রাস্তায় বেশ কিছু খানাখন্দ তৈরি হয়েছে। এবার তার উপরে যখন এই রকম জল জমে যাচ্ছে তখন কোনটা রাস্তা আর কোনটা গর্ত আলাদা করা যাচ্ছে না। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। আজ দুপুরের জলে ডোবা সল্টলেক সেক্টর 5 দেখলেন এক ঝলক। গভীর নিম্নচাপে আমাদের সবার ডিপ্রেশন বেড়ে গিয়েছিল। কেন বলুন তো? তার কারণ এই জলে ডোবা রাস্তা দিয়ে আমাদের অফিসে আসতে হয়েছে। আপনাদের অনেককেই যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, আপনাদের অনেককেই আজকে সেক্টর 5-এর এই জল থই থই পরিস্থিতি ডিঙিয়ে একেবারে এই পানিপথ ধরে আসতে হয়েছে অফিসে। শুধু আমি বা আমরা নই, লক্ষ লক্ষ চাকুরে, কয়েক হাজার পড়ুয়া এই সেক্টর 5-এ প্রত্যেক দিন আসেন। রাজ্যের তথ্য প্রযুক্তি তালুক সেক্টর 5, শিক্ষা তালুকও বটে। এখন কিন্তু অফিস পাড়া বলতে শুধু আর ডালহৌসি নয়, এই সেক্টর 5, নিউ টাউন, এগুলোও কিন্তু বিরাট বড় বড় অফিস পাড়া। এমন হাইফাই অফিস পাড়ায় এরকম শোচনীয় দশা হবে, এখানে যারা আসেন তারা টের পান। আজও তার অন্যথা হয়নি। রাজনৈতিক হাওয়া বদলায়, কিন্তু সেক্টর 5-এর দুর্দশা বদলায় না। বৃষ্টি হলেই সেখানে রাস্তা একেবারে জল থই থই। আর সেই জলের নিচে কি আছে জানেন? জল নেমে যাওয়ার পর আমার সহকর্মী শর্মিষ্ঠা সেখানে গিয়েছিলেন। আপনাদের সামনে আমরা সেই দুর্দশার ছবিটা একবার তুলে ধরবো। প্রথমেই দেখাবো আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মোড়, ওয়েবেল মোড়। দেখুন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রের হাব যদি বলা হয় এই মুহূর্তে এই সেক্টর 5 এলাকাকে বলা হয়। একসময় আমরা জানতাম ডালহৌসি অফিস পাড়া, কিন্তু এই সেক্টর 5-এ উত্তর কলকাতা বলুন, দক্ষিণ কলকাতা বলুন, মধ্য কলকাতা বলুন, সব জায়গা থেকে বাস আসে, কিন্তু সেইখানকার রাস্তার অবস্থা দেখুন। আমি বলতে বলতে এক্ষুনি আরেকটা বড় বিপদ হচ্ছিল। সেখানকার রাস্তার অবস্থা দেখুন, এগুলো মানে সাংঘাতিক, একেবারে মানে ভয়ানক অবস্থা। কতটা যে গভীর এই জলটা না নামলে পুরোপুরি বোঝা যাবে না। এবং এর মধ্যে দিয়েই বাস যাত্রীরা যাচ্ছেন, তারা বলছেন সমস্যা হচ্ছে, কি করব, এভাবে মেনে নিতে হচ্ছে। সমস্যাটা কি হচ্ছে? এই পাশের লেনটা পুরো খারাপ। রাস্তার পুরো বিরাট খারাপ অবস্থা। গোটা সেক্টর 5টাই এই হাল। এই হাল। হ্যাঁ, কতদিন ধরে এই সমস্যাটা? এটা আমি তো মাসখানেক ধরে দেখে যাচ্ছি। আরে আমি তো দেখলাম যে গাড়িটা আসছে না, কি হচ্ছে ভগবান জানে, পুরো দুলতে দুলতে। হ্যাঁ হ্যাঁ, দুলতে দুলতেই আসে। রাস্তার সেক্টর 5-এ এটা সবাই দেখতে পাচ্ছে কি অবস্থা। হ্যাঁ, এটা সবাই দেখতে পাচ্ছে। গাড়ির ক্ষতি হচ্ছে। এ তো হবে, এত বড় গাড়ি গাড়ি হতে যাবে না। শুধুমাত্র আমি যে ওয়েবেল মোড় চত্বরে রয়েছে, এই ওয়েবেল মোড়ের ছবিটা কিন্তু এরকম নয়। গোটা সেক্টর 5-এ বেশ কিছু টুকরো টুকরো জায়গা এরকম রয়েছে। দেখুন বাসটাকে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বাসটা আসতে হচ্ছে। এবার এটা রীতিমতো প্রাণ হাতে করে যাতায়াত। এবারই হয়তো বুঝতে পারছি যে কতটা গভীর রয়েছে এই খানা খন্দগুলো। এবং এটা গোটা সেক্টর 5 চত্বরে এরকমই ছবি দেখা যাচ্ছে। গাড়ির একেবারে দফা রফা, যারা গাড়ির ভেতরে রয়েছেন তাদেরকে রীতিমতো ভয়। হ্যাঁ, কি অবস্থা? অনেক 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 খারাপ অবস্থা আছে। এটা কি গোটা সেক্টর 5 এলাকাটাতে? হ্যাঁ হ্যাঁ, গাড়ির ক্ষতি তো হচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে আমার। এইভাবে গাড়িতে যেতে ভয় লাগছে না? अपने टूरिस्ट है, पता नहीं, पर बहुत बैड एक्सपीरियंस है रोड का। কোথা থেকে এসেছেন? कहां से आए? बैंगलोर। बैंगलोर से यहाँ पे आए हो? यहाँ पर ऐसे रास्ता का हाल है। हाँ, बहुत बुरा हाल है, पता नहीं क्या होगा आगे। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন পর্যটকরা এসেছেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে এসেছেন, কিন্তু তাদেরকে এই অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে। দেখুন, এটা তো এক জায়গার ছবি নয়। আমি ওয়েবেল মোড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং এইখানে মানে আমি বলবো যে এই জায়গার উপর গোটা রাজ্যের মানুষই নির্ভরশীল। কারণ প্রত্যেক জায়গা থেকে মানুষ কাজ করতে আসছেন। বিগ 4 কোম্পানি যেগুলো বলা হয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, সেই বিগ 4 কোম্পানি এই সেক্টর 5 চত্বরেই রয়েছে। কিন্তু সেই সেক্টর 5-এর অবস্থা ভয়ানক। এটা ওয়েবেল মোড়ের ছবি। এবার নিয়ে যাবো কলেজ মোড় চত্বরে, চলুন। ভাবুন এবং আপনারাই ঠিক করুন ভবিষ্যতে একে রাস্তা বলে ডাকবেন কিনা। মানে কাউকে যদি চেনাতে হয় একে রাস্তা বলে, সে তো অবাক হয়ে যাবে। ভাবুন একবার, সল্টলেক নামটা শুনলে রাজ্যের মানুষ কি ভাবেন, আর আমরা প্রতিদিন
কোন সল্টলেকে কাজ করতে আসি বুঝতে পারছেন? নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি নামে একটা প্রশাসন আছে, আমরা জানি। তাদের কি কাজ সেটা বর্ষার সময় বোঝা যায় না। ওয়েবেলের দুর্দশা আপনারা দেখলেন। এরপর শর্মিষ্ঠা গিয়েছিল কলেজ মোড়ে, প্রায় গর্তে ঢুকে যাচ্ছিলেন আমার সহকর্মী। দেখুন খুব সমস্যা এখন তো কোন জায়গাগুলোর অবস্থা খারাপ এই সব থেকে? কলেজ মোড় দিয়ে সামনে আছে, খুব খারাপ। সেক্টর 5 এর কলেজ মোড়, বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে। খালি ভাবুন, এই যে রাস্তার উপর দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তায় যদি বৃষ্টিতে পুরো জল জমে যায়, যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখি, বৃষ্টি হলে এই এলাকায় পুরো জল জমে যায়, সেখানে কোথায় বুঝবেন যে কোথায় রাস্তা, কোথায় খানাখন্দ? 4 চাকার গাড়ি, 8 চাকার গাড়ি, সমস্ত গাড়িকে সমস্যায় পড়তে হচ্ছে। ভাবুন তো, সব থেকে বড় সমস্যায় যারা 2 চাকায় যাতায়াত করছেন, স্কুটার বা বাইক নিয়ে যাতায়াত করছেন, তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে দেখুন তো। এই শাটেল বাসটা আসছে, তাকেও রীতিমতো দুলতে দুলতে আসতে হচ্ছে। তবে শুধুমাত্র কি এখানে তথ্য প্রযুক্তির অফিস রয়েছে? হ্যাঁ, অফিস পাড়া তো অবশ্যই। শুধুমাত্র তথ্য প্রযুক্তির অফিস? এখানে তো বড় বড় কলেজ রয়েছে, ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, আইটি কলেজ রয়েছে, এখানে বড় বড় সরকারি দপ্তর পর্যন্ত রয়েছে। আর এখান থেকে খুব বেশি দূরে নয়, বিজেপির সদর দপ্তর পর্যন্ত রয়েছে। সেখানেই এই অবস্থা রাস্তা। তাই সাধারণ মানুষ বলছেন, হ্যাঁ, বর্ষাকালে প্রত্যেক সপ্তাহে রাস্তা মেরামতির অন্তত ছবি ধরা পড়ছে, কিন্তু বৃষ্টি আবার হলে আবার সেই একই অবস্থা, ভয়ানক অবস্থা। কিভাবে প্রাণ হাতে নিয়ে প্রত্যেককে যাতায়াত করছেন, প্রত্যেককে যাতায়াত করতে হচ্ছে প্রাণ হাতে নিয়ে। দেখুন কিভাবে বাঁচিয়ে বাঁচিয়ে বাইকটা চালাচ্ছেন, কিন্তু এই রাস্তাটাই যদি পুরোপুরি জলে ভর্তি থাকে, বৃষ্টির জমা জলে একেবারে ভেসে যায়, যে ছবি প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে বৃষ্টির সময়, তখন কিভাবে যাতায়াত করবেন? তখন কি এই জায়গাটাই একটু আগেই আমি পিটিসি দিতেই থেমে গেলাম, কারণ এই জায়গাটা আমার পা ঢুকে গেছিল। ছোট চাকার গাড়ি সবসময় সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে, দেখুন তো এই জায়গাটা পুরোপুরি খোলা। একটা স্কুটার যদি যায়, আমি একটু আগে এখানে ঢুকে গেছিলাম, আমার পাটা পুরো ঢুকে গেছিল। এইখানে স্কুটারের বাইক মানে চাকা পড়লে কত বড় বিপদ হতে পারে? এই প্রশ্নগুলোই কিন্তু উঠছে, এই প্রশ্নগুলোই কিন্তু সাধারণ মানুষ করছে। সব জায়গা সেক্টর 5 এই দু চাকা নিয়ে যাচ্ছেন, ওইখানে দেখুন কিভাবে ম্যানহোলের মুখ খোলা। এই জায়গাগুলো সমস্যা হচ্ছে না? প্রচন্ড সমস্যা হচ্ছে। যে কোনো জায়গায় একটু জোরে গাড়ি চালালেই হয় গাড়ি চাকা স্কিড করবে, নাহলে গাড়ি এমনিতেই পাল্টি হবে। আর যখন রাস্তায় জল জমছে, সকালের দিকটা যখন বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল জমে গেছে, বুঝতে পারছেন কোথায় গর্ত কোথায় না, রাস্তা? একদমই তো বোঝা যায় না। সেই সময় যদি গাড্ডার মধ্যে পড়লাম, অ্যাক্সিডেন্ট একদম বাধা। কিছু কিছু জায়গায় দেখলাম যে ম্যানহোলের মুখ পর্যন্ত খোলা আছে। সেইটা বড় মানে ভয় লাগে না যে রাস্তায় গাড়ি চালানো? ভয় লাগে ম্যাম, ভয় লেগে কি করবো ম্যাম, আমারও ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ওদেরকে তো চালাতে হবে না ম্যাম, এই জন্য কাজ করি, আর কি করবো। এই জায়গার রাস্তাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হওয়ার জন্য কি বলবেন? বলবো মন্ত্রীকে বলবো, আমি ভালো করে তাড়াতাড়ি ঠিক করে দাও। এখন তো নতুন পিএম বেরিয়েছে, বলেছে। নতুন সিএম হয়েছে। হ্যাঁ, সিএম হয়েছে, এর জন্য আমি বলবো সিএম দের চাই কি তাড়াতাড়ি ঠিক করে দাও। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, টিভি9 বাংলা। শুনলেন একজন গ্রিক শ্রমিক, তিনিও কিন্তু বলছেন, রাস্তার মানুষজন তারা বলছেন যে এভাবে যাতায়াত করা যায় না, কিন্তু কি করা যাবে, না করলে উপায় নেই। কলকাতার কাছে, মানে যদি কলকাতার চারপাশে এই ছবি হয়, তাহলে ভাবুন তো জেলার অবস্থা কি। হলদিয়ার ছবি আপনাদের দেখাবো। পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপ গত 5 থেকে 6 দিন ধরে জলের তলায়, রাস্তায় জল, ঘরে জল, জলেই দিন কাটছে, জলেই রাত কাটছে। দুর্বিষহ অবস্থা বললেও কম বলা হবে। হলদিয়া কিন্তু পুরসভা, তারপরেও এমন নাগরিক পরিষেবা। সৈকত সোম নামে এক বাসিন্দা ফেসবুকে পরিস্থিতির কথা বর্ণনা করেছেন, একবার দেখুন। লিটারেলি আজকে আমাকে হলদিয়া থেকে পালাতে হচ্ছে, জাস্ট পালাতে হচ্ছে। আপনি দেখুন কি অবস্থা, আমার বাড়ির তলায় এইখানেতে জল ঢুকে গেছে, এত দূর অবধি জল। আপনি দেখুন, এই যে আমার ঘরের এই যে পাম্প, এই যে দেখেছেন পাম্প জলের তলায়, এই হচ্ছে অবস্থা। দেখুন কতটা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে, আপনি দেখুন। এই হচ্ছে হলদিয়ার এখন অবস্থা। মানে এতদিন
মানে জাস্ট দেখেছি বন্যা দুর্গত হলে কি হয়, কিভাবে মানুষের অসুবিধা বা কী ব্যাপার। এতদিন দেখেছি লোকজন ত্রাণ দিতে যায়, এখন নিজে ফেস করছি যে সত্যি করে বন্যা দুর্গত হলে সেখানেতে তার কী অবস্থা হতে পারে। প্রত্যেকটা বাড়ির গ্রাউন্ড ফ্লোর জলের তলায়, পাম্পে জল নেই, খাবারের জল নেই, খাবার একটা নির্দিষ্ট টাইমের পরে তো ফুরিয়ে যাচ্ছে, পুরোপুরি অবস্থা খারাপ। এইভাবে এত জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে। পুরো পুরো হলদিয়া আজকে জলমগ্ন। এই দেখুন, এটা একটা পুকুর, আমাদের হলদিয়ার গর্ব ঐতিহ্য, হলদিয়ার পুকুর, হলদিয়ার এত জলের সোর্স। দেখুন হলদিয়ার এই হচ্ছে একটা পুকুর, আর এই পুকুর আর এই রাস্তা পুরো সেম কন্ডিশনে চলে এসছে। দেখলেন ছবি? আচ্ছা, কেন এই দশা হলদিয়ার? প্রথম কারণ এক নাগাড়ে বৃষ্টি, মানে 6 দিনে প্রায় 2 মাসের বৃষ্টি ঝরেছে হলদিয়ায়। একটি নয়, পরপর দুটো নিম্নচাপের ধাক্কা। আজ বিকেল পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে 6 দিনে 607 মিলিমিটার হলদিয়ায়। আর তার জন্য হলদিয়ার 29 নম্বর ওয়ার্ডের মধ্যে 29টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ড জলমগ্ন হয়ে গিয়েছে। কতটা জলমগ্ন সৈকতবাবুর এই ফেসবুক পোস্ট যেটা আমরা দেখালাম আপনাদের, সেটা দেখলে বুঝতে পারবেন। তার কারণ নিকাশি বলে সেখানে আদৌ কিছু আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঘরে জল ঢুকে গেছে, এক কোমর জল, রান্না বান্না করে কিছু খেতে পাচ্ছি না। আজকে 4-5 দিন জলে ভেসে আছি। আপনারা যদি না আমাদের দেখেন তাহলে আমরা আপনাদের কি করে দেখবো? আপনারা তো আমাদের কাছে আসুন, দেখুন কি অবস্থা হয়েছে। আমরা 4-5 দিন এখানে পড়ে আছি জলে ভেসে। আরো ক্যামেরা এদিকে নিয়ে, ঠিক আছে, এদিকে নিয়ে সব ছাড়িয়ে দিতে, সব কুয়াশা করে চলছি। আমাকে শুধু ফোন কেন যায়নি, পিছিয়ে পিছনে যায়নি, লোক আসবে কি দিয়েছে। এগুলো দেখুন, আমাদের ঘর বাড়ির অবস্থা কি হয়ে গেছে, ভেঙে গেছে। দেখুন জলে ডুবে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থায় আছি। আপনারা কোথায়? আপনারা কেন দেখছেন না? আপনারা কি করছেন? আপনারা কোথায় আছেন? হ্যাঁ, আমরা কি অবস্থায় আছি? আমরা আজকে 3-4 দিন খেতে পাচ্ছি না, কি অবস্থায় আছি? আপনারা কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন না জলে ভেসে আছি, কিভাবে ঘর ভেঙে গেছে। আপনাকে যে ভোটটা দেওয়া হয়েছে, তা আমাদের দিকে দেখার জন্য, তো আমাদের পাশে থাকার জন্য কে আছে? আমাদের এই অবস্থায় আপনি না যদি পাশে থাকেন তাহলে আমরা যাব কোথায়? আমাদের তো আর স্থায়ী জায়গা নেই। তা আমরা এখানে দীর্ঘদিনের ভোটার, আজকে বোধহয় 50-60 বছর বলতে গেলে আজকের ভোটার। তা আমরা যদি পুরানো ভোটার হয়ে আমরা যদি আজকে ডুবে থাকি, তাহলে আমরা এই মানুষগুলো যাবে কোথায়? অধিকাংশ বস্তিবাসী, আপনারা দেখুন, ভালো করে দেখুন, মুখ তুলে চান। আজ হলদিয়া ছুটে গিয়েছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হলদিয়া দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি ফোনে কথা বলেন। জল নামানোর জন্য লক গেট ভেঙে ফেলার কাজও প্রশাসন চালাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে সেখানে। অনেকটা সমস্যার মধ্যে আছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে এই যে অনেকটা জল বাইরের বাড়ির ভিতরেও বাইরে, আর খাওয়া দাওয়া রান্না টান্না খুব কষ্ট হচ্ছে। জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে। কিন্তু নামে তো পৌর এলাকা, প্রথম কথা পৌরসভার কোনো গাফিলতি নেই। বিগত দিনে যিনি প্রতিনিধি ছিলেন তৃণমূল সরকারের পক্ষ থেকে, উনি কোনোরকমভাবে এলাকায় কোনো কাজ করেনি এবং জল নিকাশি ব্যবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেনি। তার জন্য আজকে ওনাদের গাফিলতির জন্য আজকে কীভাবে মানুষকে ভোগান্তি হতে হচ্ছে। আজ মানুষের বাড়িতে জল, ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না। আর আমাদের এই পাড়াতে একটা সমস্যা, আমাদের ড্রেন নেই। ড্রেন না থাকার জন্যই আমাদের এই জলটা বেরোতে পারেনি। এটা হচ্ছে মূলত সমস্যা। এবার যদি ড্রেন ব্যবস্থাটা আমাদের ঠিকঠাক থাকতো, আর পৌরসভা যেহেতু ভোট হয়নি, কাউন্সিলর নেই দীর্ঘদিন ধরে, আমাদের নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট এই ধরনের কোনো কাজ হয়নি, যার জন্য আজকে আমাদের এইভাবে ভারী বর্ষণের কারণে এইভাবে এই অবস্থার মধ্যে সম্মুখীন হতে হয়েছে। দুশ্চিন্তা সহজে যাওয়ার নয়, তার কারণ গভীর নিম্নচাপের প্রভাবে আজ রাতেও বৃষ্টি চলবে। আগামীকাল বৃষ্টির তীব্রতা একটু কমতে পারে বলে হাওয়া অফিস বলছে। তবে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে বুধবার থেকে, মানে আগামী পরশু থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার কিছুটা উন্নতির আশা রয়েছে, মানে বৃষ্টি বাদলা খানিক কমতে পারে। আমাদের এখানে বর্ষা আসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য।
কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমিভাবে সক্রিয় থাকবে তখনই যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ খুব ভালো হয় যদি দক্ষিণবঙ্গের ওপর সরে আসে। এবারে বর্ষায় আমরা অনেকগুলো নিম্নচাপ দেখেছি, একের পর এক নিম্নচাপ হয়েছে, সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে কখনো গভীর নিম্নচাপ কখনো অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি খুব একটা হয়নি, তার কারণ সেই গভীর নিম্নচাপগুলো বেশিরভাগ ক্ষেত্রেই উড়িষ্যার পথ ধরেছে অথবা দক্ষিণবঙ্গে ঢুকলেও সেই নিম্নচাপ অনেকটাই উড়িষ্যার দিকে হেলেছিল। এবারই প্রথম এমন একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যেটা কলকাতার অনেক কাছে চলে এসেছে এবং দক্ষিণবঙ্গের প্রায় মাঝ বরাবর সেটা ক্রস করবে এবং ঝাড়খণ্ডের দিকে যাবে। সেই কারণেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই প্রথম এবারের বর্ষায় গোটা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, অর্থাৎ অতি ভারী বর্ষণের একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, আগামীকাল সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে এমন সতর্কতা গোটা দক্ষিণবঙ্গে জারি করতে হয়েছে। দক্ষিণবঙ্গের তিনটে জেলা যেগুলো ঝাড়খণ্ডের তুলনায় কাছে, একটা পুরুলিয়া, একটা পশ্চিম বর্ধমান, অন্যটি বাঁকুড়া, এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার কারণ এই জেলাগুলোতে এতটাই বেশি বৃষ্টি হতে পারে, একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়ে যেতে পারে, তাই চরম ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। যেটা বলছিলাম যে এবারের যে নিম্নচাপগুলো সেগুলো অনেকটা উড়িষ্যা ঘেঁষে চলে যাওয়ায় অথবা উড়িষ্যার দিকে হেলে থাকায় উড়িষ্যাতেই আমরা প্রবল বর্ষণ দেখেছি। সেই তুলনায় দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা, মানে ধরুন হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ হয়তো তিতিবিরক্ত বৃষ্টিতে, কিন্তু এই দক্ষিণবঙ্গেরই অনেকগুলো জেলা যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জেলাগুলোতে ঘাটতি মারাত্মক, মানে কোথাও 20%, কোথাও 30%-এর বেশি ঘাটতি, মানে 2.5 মাস বর্ষার পেরিয়ে গেছে আর মাত্র 1.5 মাস রয়েছে বর্ষার। এবং সবথেকে বড় কথা, আমন ধান মরশুমের যে সবথেকে ভালো সময় সেটাও প্রায় পেরিয়ে যাওয়ার জোগাড়, এরকম সময়ে কিন্তু এই জেলাগুলোতে বৃষ্টি তেমন হয়নি, ফলে ঘাটতি অনেকটা রয়েছে, অনেক জায়গাতে চাষ করা যাচ্ছে না। অর্থাৎ রাজ্যেরই মানে দক্ষিণবঙ্গেরই এক একটা দিকে এক এক রকম ছবি। এই নিম্নচাপ যদি সব জেলায় ভালো বৃষ্টি দেয় তাহলে হয়তো খানিকটা সুরাহা হতে পারে ওই জেলাগুলোর চাষিদের, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, বিশেষ করে পুরুলিয়া জেলাতে। এই নিম্নচাপ মঙ্গলবারও বৃষ্টি দেবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তুলনায় কম বৃষ্টি হবে মঙ্গলবার, তবে বুধবার থেকে আবহাওয়া ভালো হতে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে কমলেশ, TV9 বাংলা, কলকাতা। টানা বৃষ্টিতে 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। ইতিমধ্যেই জলমগ্ন পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা। বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতি জানতে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। তাদের থেকে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে জলমগ্ন এলাকায় পর্যাপ্ত টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টার নজরদারির নির্দেশ দিয়েছে নবান্ন। টিম নীতিন নবীনের নাম ঘোষণা। 29 লোকসভা ভোটের কথা মাথায় রেখে সাংগঠনিক রদবদল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বসুন্ধরা রাজে, রেখা বর্মা। বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে 2 জন প্রতিনিধি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন মধুচন্দা কর। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মধুচন্দা কর। মনোজ টিগ্গা হলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। বিজেপির আইটি সেলের প্রধান পদে অমিত মালভিয়ার জায়গায় এলেন দীপক মাস্কে। 2 বছর পর জাতীয় কমিটিতে স্মৃতি ইরানি, রাম মাধব, নীতিন নবীনের টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানতে পেরেছি যখন আমি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলাম, তখন জানতে পারলাম। তারপরে আমাকে বিজেপি কেন্দ্রীয় হেডকোয়ার্টার্স থেকে একটা ফোন এলো যে সামনে একটা বৈঠক আছে, তাতে আসতে। এইটুকুই হয়েছে কথা, আপাতত এইটুকু। তো খুব গুরুত্বপূর্ণ পদ, যে কোনো গুরুত্বপূর্ণ পদে কাজ করার বিপুল সম্ভাবনা, সুযোগ আছে। আশা করি আমি পার্টির দলীয় নির্দেশে সেই রকমভাবে কাজ করতে পারব, এটুকুই আশা করছি। এরপরে যত সময় যাবে তত বুঝতে পারবো কিভাবে কাজ করতে পারবো, কোন কাজে বিশেষ দায়িত্ব পাবো। मानता हूं कि ये भाजपा के भविष्य की टीम है, भविष्य के भारत की टीम है, और मैं इस टीम को बहुत शुभकामना देता हूं। और कहीं न कहीं माननीय प्रधानमंत्री के विजन को, प्रधानमंत्री के संकल्प को ये टीम जमीन स्तर पर लेके जाएगी और कार्यकर्ताओं के साथ एक संबंध, जनता के साथ संवाद और निश्चित रूप से एक संकल्प के साथ काम करेगी।